সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি 2013 সালে আমার লেখা একটি রূপক গল্প, ঢাকার জ্যামে জামের মেয়ে। এই গল্পটি আজকে আপনাদের পড়ে শোনাবো। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আমার নাম জাম। অনেকেই তোমরা আমাকে চেনো। আমার গায়ের রঙের সাথে মিলিয়ে তোমরা এই রঙের নামকরণ করেছ জাম রং। বিশ্বাস করবে কিনা জানি না, আমার যখন জন্ম হয় তখন আমার গায়ের রং ছিল একেবারে ধবধবে সাদা। আমার অন্যান্য ভাই বোনদেরও গায়ের রং ছিল আমারই মতো, তবে 2-5টা ভাইয়ের গায়ের রং ছিল একটু লালচে ধরনের। আমার জন্ম হয়েছে বাবলিদের পুকুর পাড়ে। এই পুকুরের ধারেই আরও অনেক গাছপালা আছে। গ্রাম অঞ্চল তো, গাছপালায় ঠাসা। আমাদের স্বজাতি বলতে আমরাই একঘর। মার মুখে শুনেছি আগে এখানে অনেক স্বজাতি ছিল আমাদের। এই যে পুকুর পাড়ের পাশে বড় একটা কলা বাগান দেখছো, ওইটার দক্ষিণ পাশে ছিল আমার আপন ছোট কাকা। যেমন দশাশয় চেহারা, তেমনই মাথা ভর্তি ঝাঁকড়া চুল। দিনে 2-3 ঘন্টা করে ব্যায়াম করে শরীর তৈরি করেছিল। আমাদের তখন জন্মই হয়নি। যেবার ছোট কাকার বিয়ে ঠিক হলো, সেই একই সাথে বাবলির বোন চম্পার বিয়ে ঠিক হলো। পুড়ল আমার ছোট কাকার কপাল। বরপক্ষ ছাপ জানিয়ে দিল 10,000 টাকা নগদ না দিলে চম্পাকে তারা বউ করে ঘরে তুলবে না। এদিকে বাবলির বাবার হাতে নেই কোনো টাকা পয়সা। শেষে বলি হলো আমার ছোট কাকাকেই। ছোট কাকাকে কেটে ফেলে 12,000 টাকায় বিক্রি করলো বাবলির বাবা। তবে বাবলির বাবা ছোট কাকাকে খুব ভালোবাসত বলে কাকার বাম হাতের একটি অংশ দিয়ে বাবলির বসার জন্য একটি ছোট্ট চেয়ার আর পায়ের গোড়ালি দিয়ে আতপ চাল কোটার জন্য ঢেকির গুলোই বানিয়ে কাকার স্মৃতি সংরক্ষণ করে রেখেছে। মিথ্যে বলবো না বাপু, ঢেকির গুলো আমি সচক্ষে দেখিনি, তবে চেয়ারটি প্রায়ই দেখি। এই তো সেদিন আমাদের নিচে চেয়ারটির উপর পা দুলিয়ে বসে কাগজ পড়ছিল বাবলির বাবা শরীফ সাহেব। আমার এক ছোটো বোন যেই না একটু নিচে উকি দিয়ে দেখতে গেছে, অমনি ধপাস একেবারে পুকুরের মাঝখানে। মায়ের সে কি বকুনি, কেন নিচে উকি দিতে গেল, কিভাবে পড়লো জলে, ইত্যাদি। একে তো বেঁচে থাকাই এত রিস্ক, তার উপর পাড়ার ভম্বল বলা নেই ক নেই ঝপাং করে ইট মেরে দেয় আমাদের শরীরে। সেদিন দুপুরে খেয়ে দিয়ে সবে একটু চোখের পাতা এক করেছি, অমনি ইট পড়ল। ব্যাস, এক ইটের গুঁতোয় 20-25 জন ভাই বোন নিচে ধুলার মধ্যে লুটে পড়ল। এই মানুষগুলোর বুঝি কোনো বুদ্ধিশুদ্ধি হবে না? আরে বাবা, আমরা আগে বড় হয়ে নিই, তারপর না হয় আমাদের খাস। কচি বয়সেই এত ডিস্টার্ব করা কেন ভাই? আর ভালো লাগে না। আমাদের এখানে অনেক পাখি বেড়াতে আসে। একটা বুড়ো শালিকের কাছ থেকে শুনেছিলাম আমার ছোট কাকার সাথে যে মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল, সে নাকি এক ভয়ঙ্কর রোগে মারা গেছে কাকা মারা যাবার 6 মাসের মাথায়। কাকার বিয়ে ঠিক করেছিল এই শালিকটি। কাকা মারা যাবার 2 মাসের মাথায় আমার হবু কাকি রোগ ধরা পড়ল। তোমরা মানুষরা তার নাম দিলে গুড়া পচা। ব্যাস, 6 মাসেই কাকির পুরো শরীর শুকিয়ে গেল, তারপর পুড়িয়ে ছাই করে ফেললো তার মালিক। আহারে, কি কষ্ট পেয়েই না মারা গেল মেয়েটি। এই শালিকের কাছ থেকে অনেক মজার মজার গল্প আমরা শুনি, সেসব আর একদিন বলবো। আজ একটি গোপন গল্প করি। শালিক পাখির মতো আরও বেশ কিছু পাখি আসে আমাদের বাড়িতে, টিয়ে, শালিক, পেঁচা, আরও কত পাখি। তবে এদের অনেকেই খুব পাজি। অনেকেই আমাদের সাথে টাঙ্কি মারে, আমরা পাত্তা দিই না। মা বলে ওরা নাকি ভালো না, ওদেরকে বেশি পাত্তা দিলেই বিপদ। যখন আমরা বড় হব, আমাদের শরীর পূর্ণ হয়ে যাবে, তখন এরা নাকি ফুসলে ফাসলে আমাদেরকে তাদের ঠোঁটে করে নিয়ে কোনো অজানায় গিয়ে শরীরটা সর্বনাশ করে যেখানে সেখানে ফেলে দেবে। সেখানে না থাকবে উর্বর মাটি, না থাকবে একটু বৃষ্টি। কি ভয়ঙ্কর ব্যাপার বলো। তবে এসব পাখির মাঝেও ভালো কিছু পাখি আছে, যারা মায়ের উপর বসেই আমাদেরকে
মায়ের নিচের মাটিতে ফেলে দেয়। আমার মা বলে, মেয়ে জীবনের সার্থকতা হলো মায়ের মতো ফলবতী হয়ে ওঠা। আমার খুব ইচ্ছে মায়ের পাশাপাশি মায়ের মতো বড় হয়ে ওঠা। কি জানি কপালে কি আছে। দেখতে দেখতে অনেকটা দিন পার করে আমার গায়ের রঙটি সত্যিকারের জামের মতো রং ধারণ করলো। আমার বেশ কিছু ভাই বোন বাবলিদের পেটে গেল। পাখিরাও থেমে নেই কাঠবিড়ালি কিংবা পাড়ার ভম্বল পল্টু সহ অনেকেই। এত কিছুর পরও আমরা অনেকেই আমার মায়ের আঁচল ধরে ঝুলেছিলাম। একদিন সন্ধ্যাবেলা শরীফ সাহেব তার স্ত্রীর সাথে আলাপ করছিলেন আমাদের কাউকে কাউকে নাকি ঢাকায় এক ব্যাপারীর কাছে বিক্রি করে দেবে। খবরটা শুনেই আমাদের সবার মুখ একেবারে কৃষ্ণবর্ণ হয়ে গেল। খুবই দুশ্চিন্তায় দিন কাটতে থাকলো আমাদের। ভয়ে সবাই মায়ের পাতার আড়ালে লুকিয়ে আছি। কিন্তু সমস্যা ছিল আমাদের শরীর এত মাংসালো হয়েছিল যে পাতার তলে থাকি আর মগ ডালে ধরে থাকি, ডাল ধরে জোরে একটা ঝাঁকি দিলেই সবাইকে নিচে পড়তেই হবে। দুশ্চিন্তায় দুদিন ধরে ভালো ঘুমই আসলো না আমার। একটু ঝড়ের মতো বাতাস এলেই মনে হতো এই বুঝি পা পিছলে নিচে পড়লাম। আমার মা অবশ্য বারবার আমাদেরকে সান্ত্বনা দিয়ে শুধু বলতো, মাটির উপর না গিয়ে তো উপায় নেই, আর আমার উপর সব সময় কেউই থাকতে পারে না, সেটা উচিতও নয়। তার চেয়ে যে যত তাড়াতাড়ি মাটির উপর যেতে পারবে তার ভাগ্য তত সুপ্রসন্ন। মায়ের কথা শুনে একটু ভালো লাগে, কিন্তু ঢাকার কথা মনে হলেই বুক কাঁপতে থাকে। অবশেষে ঢাকার ব্যাপারী মজনু মায়ের কাছ থেকে ছিনে নিয়ে বড় একটা বস্তায় ভরে ফেলল। চারিদিকে শুধু অন্ধকার আর গরম, জীবন যায় যায় অবস্থা। একটু পর যখন বস্তা উল্টে পাল্টে দেয় তখন মাথা ঘুরতে থাকে। কেউ কেউ বমি করে ফেলে বস্তার মাঝেই। অনেক ছক্কি ঝামেলা শেষে আরও অনেকগুলো বস্তার সাথে আমাদের বস্তাটি ট্রাকে তোলা হলো। মোটা মোটা দড়ি দিয়ে বেঁধে বসিয়ে রাখা হলো ট্রাকের উপর। একদিন এক রাত পর আমরা এলাম ঢাকায়। বাবা, বাঁচলাম যেন বস্তার বাইরে এসে। এমন অন্ধকারের মাঝে থাকার অভ্যাস ছিল না আমার। চোখ খুলতেই অবাক হয়ে গেলাম। ওরে বাবা, কি বড় বড় বিল্ডিং আর কি বড় বড় রাস্তা! যত দেখি তত বিস্মিত হই। তবে ঢাকায় এসে সবথেকে বেশি আতঙ্কিত হচ্ছিলাম এই ভেবে যে মা যে বলেছিল ভালো উর্বর মাটি আর জলের দেখা না পেলে আমরা মায়ের মতো হতে পারবো না। কিন্তু এই ঢাকায় তো না আছে মাটি, না আছে জল। এই সব দুর্ভাবনায় যখন মন উথাল পাতাল তখনই একটা বৃষ্টির মতো জল গায়ে এসে পড়ল আমার। প্রথমে ভেবেছিলাম সত্যি মনে হয় বৃষ্টি, কিন্তু মিনিট দুই পরেই টের পেলাম এটা বৃষ্টির জল নয়, পানির মতো কিন্তু পানি না। গায়ে পড়ার সাথে সাথে চিটচিট করা শুরু করলো। তারপর শুরু হলো চুলকানি। ওরে বাবা, সে কি চুলকানি! গায়ে যেন ফুসকুড়ি পড়ে যায়। কয়েকজন অপরিচিত জনের কাছে শুনলাম এই জলের মাঝে নাকি এক ধরনের বিষ মেশানো থাকে। কি ভয়াবহ ব্যাপার! শরীরের চুলকানি থামতেই খেয়াল হলো আমাদের দেহের চামড়া ফুলে শক্ত হয়ে যাচ্ছে, গায়ের রং জাম রং থেকে আরও কালো হয়ে যাচ্ছে। আমাদের সাথে আম নামের কিছু ভিন্ন জাতীয় ফলও ছিল, তাদেরও একই অবস্থা। তাদের একজনের কাছে শুনলাম এভাবে রাখলে নাকি আমরা সহজে পচব না, মানুষ আমাদেরকে রয়ে সয়ে খেতে পারবে। কি বিপজ্জনক ভাবনা মানুষ করতে পারে! পরের দিন ভোরে মজদুর কাছ থেকে বিক্রি হয়ে গেলাম পুরনো ঢাকার এক জাম বিক্রেতার কাছে। শরীরে ওষুধ দেওয়ার পর থেকেই আমার শুধু ঘুম পেত। এমন এক ঘুমের মধ্যে শরীরে মানুষের দাঁতের কামড় টের পেলাম। আগে হলে হয়তো ব্যথা পেতাম, কিন্তু ওষুধটা দেওয়ার পর শরীরটা এতটাই অবশ ছিল যে শরীরটা শেষ হয়ে আঁটি হয়ে বের হতে না পারলে যেন বাঁচতে পারছিলাম না। মিনিট দুই গালের ভিতর থাকার পর মানুষটি আমার হাড় চিবানো শুরু করলো। লোকটির দাঁতের কামড়ে আমার কান্নাকাটি করতে ইচ্ছে করছিল। বারবার মনে হচ্ছিল মায়ের মতো ফলবতী গাছ হয়ে ওঠা বোধহয় এ জন্মে আর সম্ভব হলো না এই পুরার ঢাকায় এসে। আরও 1 মিনিট গালের মধ্যে থেকে ফুরুত করে বের হয়ে এলাম। ওরে বাবা,
মুখের থেকে বের হয়েই পড়লাম কালো পিচে ঢাকা ঢাকার রাজপথে। পড়েই যা ব্যথা পেলাম তাতে মাজা বেঁকে যাওয়ার মতো দশা। হুঁশ হতেই শুরু হলো মানুষের পায়ের লাথি, রিকশা, গাড়ির চাপ। জীবন এই নিষ্ঠুর রাস্তায় চলে যাবে এমনটাই ভেবে নিলাম। চারিদিকে শুধু মানুষ আর গাড়ি। না আছে একটু উর্বর মাটি, না আছে এক ফোঁটা শুদ্ধ জল। চারিদিকে শুধু গনগনে রোদ। দূর থেকে আমাকে কিনে আনা ব্যাপারীকে দেখলাম। একটা খোলা ভ্যানে সার আমাদের স্বজাতির জাম। তার পিছনে সারি সারি গাড়ি আর রিকশা। পিছন থেকে বাব্বির বাবা শরীফ সাহেবের মতো একজন মানুষ চেঁচিয়ে বলল, এই জাম, এই জাম, এই বেটা, তুমি তো পুরো রাস্তায় জ্যাম বাঁধায় ফেলছো মিয়া, সামনে আগাও। কথা শুনে হাসি পেল আমার। মনে মনে ভাবলাম, মানুষও আজকাল আমাদের মতো জাম হয়েছে। জাম বিক্রেতাকে জাম নামে ডাকলেও এখানকার মানুষ কিছুই মনে করে না। এই যখন ভাবছি, ঠিক তখনই বুকের উপর দিয়ে চলে গেল মস্ত একটা ট্রাকের চাকা। বুকের পাঁজর ভেঙে গেল। আর একটু পর আমি হয়তো মরে যাব। বারবার সেই বুড়ো শালিকের কথাটা মনে পড়ল। মনে হলো, হাই ঢাকা, একটু উর্বর মাটি দিলে না, শুধুমাত্র একটা গাছ হতে। আশা করি আমার এই রূপক রচনাটি আপনাদের ভালো লেগেছে। তো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনের অনুষ্ঠানে আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।